দীর্ঘ ৮ বছর পরে ছোট বোনের বিয়ে উপলক্ষে লন্ডন থেকে বাংলাদেশে ফিরছে আব্রাহাম খান তুর্য। ৮ বছর আগে বাবা মায়ের করা ভুলের জন্য বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল খান বাড়ির কিছু সদস্যদের। তুর্য বারবার নিষেধ করার পরও তুর্যর বাবা আহাদ খান, ছোট বোন তন্নি এবং তুর্যর ছোটবেলার বন্ধু ও তন্নির হবুর স্বামী ডক্টর নীরব এহসান তাকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছে। তুর্যকে বেরিয়ে আসতে দেখে আহাদ খান এগিয়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। এত বছর পর ছেলেকে দেখে আবেগের ভার সইতে না পেরে কান্না করে দিয়েছে সে এবং তার স্ত্রী আতিয়া বেগম বিবাহিত জীবনের প্রথম 12টি বছর নিঃসন্তান ছিলেন। তারপর আল্লাহর অশেষ রহমতে তাদের ঘরে পুত্র সন্তান জন্ম নেয় এবং তারও 8 বছর পরে জন্ম হয় একমাত্র কন্যা তন্নির। তাই ছেলে তার বড্ড আদরের, একমাত্র ছেলে বলে কথা। বাবা আর ভাইয়ের এমন মুহূর্ত দেখে তন্নিও কান্না করে ফেলেছে। তুর্যর বোনের চোখের পানি মুছিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই পাগলি কান্না করছিস কেন? তারপর নিরাপদ তুর্য লাগেজগুলো গাড়িতে উঠিয়ে বাড়ির পথে রওনা হলো। গাড়ি চলছে আপন গতিতে আর তুর্য ভাবছে অতীতের কথা। কি হয়েছিল 8 বছর আগে? অতীত 9 বছর আগে তুর্যর বয়স যখন 19 বছর, সে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল চট্টগ্রামে। তখন তুর্যর বাবা তাকে ফোন করে জানায় গাড়ি অ্যাক্সিডেন্টে তুর্যর মামা মিলন হোসেনের মৃত্যু হয়েছে। মামার মৃত্যুর খবর শুনে সাথে সাথে তুর্য চট্টগ্রাম থেকে ফিরে আসে। তার মামার লাশ দাফনের পরে সে এবং তার বাবা বাড়ি ফিরলেও তার মা থেকে যায় ভাইয়ের ছোট্ট মেয়েটাকে সামলানোর জন্য। তুর্যর মামা মিলন হোসেনের একমাত্র মেয়ে মায়া, যেমন নাম ঠিক তেমনি মায়া ভরা তার মুখটা। মায়া ভরা ওই চোখে এক দৃষ্টিতে তাকিয়েছিল আতিয়া বেগমের দিকে। মায়াকে জন্ম দিতে গিয়ে তার মা মিলি পাড়ি জমিয়েছিল পর পারে, আর এখন মাত্র 9 বছর বয়সে বাবাও তাকে ছেড়ে চলে গেল। বাবার লাশ দেখে মেয়েটা যেন পাথরে রূপান্তরিত হয়ে গেছে। মায়ের দেখাশোনা করার মতো কেউ না থাকায় 3 দিন পরে আতিয়া বেগম মায়াকে নিজের সাথে নিয়ে আসে। তারপর থেকে মায়া তাদের সাথেই থাকতে শুরু করে। এভাবেই চলে যায় 1টি বছর। মায়ার প্রতি তুর্যের ব্যবহারও খুব স্বাভাবিক। তুর্য তন্নির সাথে যেমন ব্যবহার করে মায়ের সাথেও ঠিক একই ব্যবহার করে। এই 1 বছরের মধ্যে যতবারই তুর্য 2 ফুপি ওদের বাড়িতে এসেছে ততবারই মায়াকে আশ্রিতা বলে কটাক্ষ করেছে। তাদের ভাষ্যমতে মায়া একটা অপায়া মেয়ে যে নিজের বাবা মাকে খেয়ে এখন তাদের ভাইয়ের ঘাড়ে এসে পড়েছে। মায়া এগুলো শুনে কষ্ট পেলেও মায়ের কিছু করার নেই। সে যাবেই বা কোথায়? তার তো যাবার কোনো জায়গা নেই। মায়ার বাবা মা পালিয়ে বিয়ে করেছিল, সেই কারণে মায়ার নানা বাড়ির কেউ তাদের সাথে সম্পর্ক রাখেনি। প্রতিবারের মতো এবারও তুর্যর বড় ফুপু কল্পনা খান আতিয়া বেগমকে বলেছিল, কি দরকার ওরকম একটা অপায়া মেয়েকে বাড়িতে রাখার, এতিমখানায় দিয়ে দিলেই তো হয়। আতিয়া বেগম অশ্রুসিক্ত চোখে কল্পনা খানের দিকে তাকায়, তারপর বলে, আমার মহরম ছোট ভাইটার শেষ চিহ্ন হিসেবে ও আমার কাছে আছে। আমি সারা জীবন ওকে নিজের কাছে আগলে রাখবো। তোমার একটা জোয়ান ছেলে আছে, ওই মেয়েটাও বড় হচ্ছে। দেখো পরের মেয়ের ভালো করতে গিয়ে নিজের ছেলের যেন বদনাম হয় না। কল্পনা খান এক নিঃশ্বাসে কথাগুলো বললেন। আতিয়া বেগম সব শুনে চুপ করে রইলেন। রাত তখন 10টা। মায়া ও তন্নি একটু আগেই ঘুমিয়েছে। আরাফ খান এইমাত্র ফিরল অফিস থেকে। রুমে এসে আতিয়া বেগমকে না পেয়ে বেলকুনির দিকে এগিয়ে গেল। তখনই দেখতে পেল আতিয়া বেগম বেলকুনির রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আতিয়া বেগমকে দেখে বোঝা যাচ্ছে বাইরের আকাশের মতো তার মনের আকাশও মেঘ জমেছে। আরাফ খান কি হয়েছে জিজ্ঞেস করা মাত্রই আতিয়া বেগম সব খুলে বললেন স্বামীর কাছে।
সব শুনে আরাফ খান বলেন, মানুষের কাজই হলো অন্যের সমালোচনা করা, ওসব কথা তুমি গায়ে মাখো না। আতিয়া বেগম সাথে সাথে বলে উঠলেন, আমি চাই না আমার এতিম মেয়েটাকে নিয়ে কেউ বাজে কথা বলুক। মানুষের মুখ বন্ধ করা কি আদৌ সম্ভব? আরাফ খান কথাটি জিজ্ঞেস করতেই আতিয়া বেগম বললেন, অবশ্যই সম্ভব। তুর্যের সাথে মায়ার বিয়ে দিয়ে দিলে কেউ আর মায়াকে আশ্রিতা বলতে পারবে না। তুমি কি পাগল হয়ে গেছো আতিয়া? মায়ার বয়স মাত্র 10 বছর, তুমি এখন এই ধরনের কথা কিভাবে বলতে পারলে? আর তুর্য, তোমার মনে হয় তুর্য এটা মানবে? তুমি যদি বলতে মায়া বড় হলে তুর্যের সাথে ওর বিয়ে দিবে, তাহলে আমি আপত্তি করতাম না। আরাফ খান, এখানে তুমি ভুল কি দেখলে? আমি তো এখন ওদের সংসার করতে বলছি না, আমি শুধু চাইছি মায়াকে একটা পরিচয় দিতে। মায়া যেন এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, ওকে যেন কেউ আশ্রিতা বলে কটাক্ষ না করে, সেই ব্যবস্থাটা শুধু করতে চাইছি। আর তুমি তুর্যর কথা ভাবছো তো? তুর্যকে রাজি করানোর দায়িত্ব আমার। আতিয়া বেগমের কথা শুনে আরাফ খান একটু নরম হলেন। আরাফ খানকে নরম হতে দেখে আতিয়া বেগম চলে গেলেন ছেলের কাছে। তুর্যর কাছে গিয়ে আতিয়া বেগম নিজের মাথা শুয়ে ছেলের থেকে কথা আদায় করিয়ে নিলেন যে আজ আতিয়া বেগম তুর্যর কাছে যা চাইবে তুর্যকে তাই দিতে হবে। তারপর আতিয়া বেগম তুর্যকে মায়া আর তুর্যর বিয়ের কথা বলাতে তুর্য যেন আকাশ থেকে পড়ল। সেই সাথে রাগও হচ্ছিল মায়ার ওপর। তার মা কিভাবে এরকম একটা কথা বলতে পারল? বিয়েতে তুর্য রাজি না হওয়ার আতিয়া বেগম মনে করিয়ে দিলেন কিছুক্ষণ আগে মায়ার মাথা শুয়ে তুর্যর কথা দেওয়ার বিষয়টি। তখন আর কিছুই করার ছিল না তুর্যর। সে শুধু তার মাকে বলল, মা, কাজটা তুমি ঠিক করলে না। তোমার এই একটা ভুলের জন্য সারা জীবন তোমাদের সকলকে পস্তাতে হবে। আতিয়া বেগম সময় নষ্ট না করে পরের দিন সকালে কাজী ডেকে তুর্য এবং মায়ের বিয়ে দিয়ে দেয়। বেচারি মায়া তার সাথে কি হচ্ছে তা বুঝে ওঠার আগে সে বিয়ে নামের এক পবিত্র বন্ধনে বাধা পড়ে যায়। বিয়ের 1 মাসের মধ্যে তুর্য তার সমস্ত কাগজপত্র তৈরি করে পাড়ি জমায় লন্ডনে। কিন্তু ওই 1 মাস তুর্য মায়াকে একদমই সহ্য করতে পারত না। মায়া যখনই তুর্যর সামনে যেত তখনই তুর্য অকারণে মায়ের উপর চেঁচামেচি করত। ছোট ছোট বিষয় নিয়ে মায়াকে চড় থাপ্পড় লাগিয়ে দিত তুর্য। মায়া তুর্যকে অনেক ভয় পেতে শুরু করলো। ছোট্ট মায়া বুঝতেও পারে না তার তুর্য ভাইয়া হঠাৎ এভাবে বদলে গেল কেন। মায়া ভাবত কেন এত অপ্রিয় সে। বিদেশে যাওয়ার পর প্রথম 2 বছর তুর্য তার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ না করলেও মায়ের হার্টের অপারেশনের কথা শুনে বাবা মা এবং ছোট্ট বোনের সাথে ফোনে যোগাযোগ শুরু করে। পরিবারের সকলের সাথে কথা বললেও গত 8 বছরের কখনো মায়ের খোঁজ নেওয়া হয়নি। এবার দেশে ফেরার পিছনে একটি বড় কারণ হলো মায়াকে ডিভোর্স দেওয়া। কিছুদিন আগে আতিয়া বেগম নিজেই তুর্যকে ফোন করে বলেছে, তন্নির বিয়েতে তুমি দেশে এসো, তুমি দেশে ফিরে মায়াকে দেখো। তারপরও যদি তোমার মনে হয় তুমি মায়ের সাথে থাকতে পারবে না, তাহলে আমি নিজে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দেব। তুর্য নিজেও চায় বিয়ে নামক এই বন্দি দশা থেকে মুক্তি হতে। তাই তো সব কাজ ফেলে দেশে ফিরছে সে। বর্তমান তুর্য খান বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপতেই একটা মেয়ে এসে সদর দরজা খুলে দিল। কে এই মেয়ে? এটাই কি মায়া? তার এই ভাবনার মাঝেই আতিয়া বেগম এক প্রকার দৌড়ে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। এসেই ছেলেকে বুকে জড়িয়ে কান্না জুড়ে দিলেন। কত বছর পরে ছেলেকে কাছে পেয়েছে। তুর্য মায়ের কান্না থামিয়ে মায়ের সঙ্গে অল্প কিছু বাক্য বিনিময় করে চলে গেল দোতলার তার ঘরের দিকে। আতিয়া বেগম চেয়ে থাকে ছেলের চলে যাওয়ার দিকে। গত 8টি বছরে তার ছেলেটার অনেক পরিবর্তন ঘটেছে। 8 বছর আগের সেই হ্যাংলা পাতলা গড়নের যুবক এখন বলিষ্ঠ দেহের অধিকারী হয়ে গেছে, দেখতে আরও সুদর্শন হয়েছে। সন্ধ্যা 7টা পুরো 4 ঘন্টা পরে নিচে নামলো তুর্য।
রুমে গিয়ে গোসল করে একটু ঘুমিয়েছিল সে। তুর্য নিচে আসতে পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসে যায়। নীরব চলে গেছে অনেক আগেই, হসপিটালে তার একটা অপারেশন ছিল তাই। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আরাফ খান। তুর্য এবং তন্নি আর আতিয়া বেগম তাদেরকে খাবার বেড়ে দিচ্ছে। তুর্য অনেকবার আতিয়া বেগমকে তার সাথে বসে খাবার খেতে বললেও আতিয়া বেগম তুর্যের কথা শুনল না। ছেলের পাশে দাঁড়িয়ে একটু পরই সে ছেলের পাতে এটা ওটা তুলে দিচ্ছে। খাবার টেবিলে রাখা আছে বিষ সরিষে ইলিশ, গরু মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, আলু ভাজি, পোলাও, পায়েস ও রসমালাই। এগুলোই সবই তুর্যর ভীষণ পছন্দের খাবার। একটু পর পর রান্নাঘর থেকে একটা ওটা নিয়ে আসছিল দুপুরে দেখা সেই মেয়েটি। তুর্য একবার তাকালো মেয়েটির দিকে। মেয়েটাকে ভালো করে দেখার পর তুর্য খানিকটা অবাক হলো। ছোটবেলা থেকে মায়া ছিল নজর কাড়া সৌন্দর্য অধিকারী, কিন্তু এখন তার একই হাল হয়েছে। চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালো দাগ, পরনে নর্মাল একটা সুতি 3 পিস। সে কখনো এই মেয়েটার সাথে সংসার করবে না। এসব ভাবতে ভাবতে তুর্য আবার খাওয়ার দিকে মনোযোগ দিল। খাবার খাওয়া শেষে রুমে গিয়ে তুর্য নিজের ল্যাপটপে কাজ করতে শুরু করলো। লন্ডনের তার নিজস্ব 2টা কোম্পানি আছে। তুর্য অবর্তমানে কোম্পানির সকল কাজের দেখাশোনা করার দায়িত্ব এসে পড়েছে তার অ্যাসিস্ট্যান্ট বন্ধু ইমনের কাঁধে। ইমন কোম্পানির বিভিন্ন ফাইল ইমেইলের মাধ্যমে তুর্যর কাছে পাঠাচ্ছে। এদিকে তুর্য ল্যাপটপের সামনে বসে সেগুলো চেক করছে। 5 বছর আগে তুর্য তার বাবার থেকে 700 কোটি টাকা নিয়ে একটি কোম্পানি খুলেছিল। তুর্যর অক্লান্ত পরিশ্রমের ফলে কোম্পানির লাভের পরিমাণ বিলোপ হারে বাড়তে থাকে। তারপর তুর্য ধীরে ধীরে নিজের ব্যবসা বিস্তার ঘটনায় আমেরিকা, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, দুবাই ও কানাডায়। তুর্যর পরিশ্রমের ফলস্বরূপ বর্তমানে সে 4020 কোটি টাকার মালিক। রাত 11টা। কাজ করতে করতে তুর্যর কফির প্রয়োজন হয়। এত রাতে কাউকে বিরক্ত করতে চাইল না তুর্য, তাই তুর্য নিজেই রওনা হলো কিচেনের দিকে। উদ্দেশ্য 1 কাপ কফি। ড্রয়িং রুমে পৌঁছাতেই তুর্য দেখতে পেল এক কেশবতী কন্যা ফ্রিজের সামনে বাচ্চাদের মতো মেঝেতে বসে রসমালাই খাচ্ছে। উল্টো দিকে ঘুরে বসার কারণে মেয়েটির মুখ এখনো দেখতে পায়নি তুর্য। মেয়েটি এখনো তুর্যর উপস্থিতি টের পায়নি। সে আপন মনে এক হাতে ফোন টিপছে আর অন্য হাত দিয়ে চামচের সাহায্যে রসমালাই নিজের মুখে পুড়ে নিচ্ছে। পরনে তার হাঁটু পর্যন্ত লম্বা গেঞ্জি আর প্লাজো। মেয়েটি বসে থাকা সুবাদে তার লম্বা বেনুনিটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। তখনই হঠাৎ তুর্য গম্ভীরতা ধরে রেখে জিজ্ঞেস করলো, কে ওইখানে? তুর্যর কণ্ঠ শুনে মেয়েটি আস্তে আস্তে ঘুরে তাকালো তার দিকে। তুর্যর হৃৎপিণ্ডের দুঃখপুকানি বাড়িয়ে দেওয়ার জন্য মেয়েটার মায়াবী চোখের একটা চাহনি যেন যথেষ্ট ছিল। মেয়েটিকে দেখার পর তুর্য যেন কয়েক মুহূর্ত নিঃশ্বাস নিতেই ভুলে গেল। এদিকে মেয়েটি তুর্যকে তার দিকে এক নজরে তাকিয়ে থাকতে দেখে রসমালাইয়ের বাটিটা ফ্রিজে তুলে রেখে দৌড়ে সিঁড়ির কাছে চলে গেল। তারপর এক নজর পিছনে তাকিয়ে তাড়াতাড়ি দোতলার একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তুর্যর কেন যেন মনে হলো মেয়েটা তাকে দেখে ভয় পাচ্ছিল। তুর্য এতক্ষণ যেন মেয়েটার রূপে মন্ত্রমুগ্ধ হয়েছিল। তুর্য এবার কিচেনে এগিয়ে 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসলো। তারপর যেতে শুরু করলো নিজের রুমের দিকে। তুর্য কফি নিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে রইল মেয়েটার রুমের দরজার দিকে। তারপর আবার চলে গেল নিজের গন্তব্যে। রুমে গিয়ে তুর্য ল্যাপটপে কাজ করতে নিল, কিন্তু কোনোভাবেই সে নিজের কাজে মনোযোগ দিতে পারছে না। বারবার শুধু ওই মেয়েটার মুখ তার চোখের সামনে ভেসে উঠছে। মাথার মধ্যে ওই মেয়েটার কথাই ঘুরপাক খাচ্ছে।
তুর্য ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে দেয়। তারপর নিজের বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে কপাল চুলকায় আর বিড়বিড় করে বলতে থাকে, কে এই মেয়ে যার রূপ আব্রাহাম খান তুর্যর মনে ঝড় তুলতে সক্ষম। একটু পরে তুর্য আবার ভাবলো হয়তো তন্নির বিয়ে উপলক্ষে ওর কোনো বান্ধবী কিছুদিন আগেই চলে এসেছে। সকালে নাস্তা করার জন্য টেবিলে বসে আছে সবাই, নেই শুধু তুর্য। কিছুক্ষণের মধ্যেই তুর্যকে দেখা গেল ফোন হাতে সিঁড়ি দিয়ে নেমে আসতে। তুর্য ফোনে কিছু একটা করছিল। ফোনের দিকে তাকিয়ে থেকে একটা চেয়ার টেনে বসে পড়ল নাস্তা করতে। ফোন থেকে মুখ তুলতেই দেখতে পেল টেবিলের অপর পাশে তার সামনেই বসে আছে রাতের দেখা সেই মেয়েটি। তুর্য মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর খাওয়া শুরু করে। মেয়েটার পরনে স্কিন কালার একটা ড্রেস, মাথায় ওড়না দেওয়া আছে। জামার রঙটা যেন গায়ের রঙের সাথে মিশে একাকার হয়ে গেছে। মেয়েটার এই সৌন্দর্য তুর্যর হৃদয়ে যেন তীরের মতো বিঁধছে। তুর্য মনে মনে ঠিক করে রেখেছে মায়াকে ডিভোর্স দেওয়ার পরে তার মাকে বলবে, ছেলেকে কাছে রাখতে চাইলে ছেলের বউ হিসেবে এই মেয়েটারে এনে দাও। খাবার টেবিলে পুরোটা সময় মেয়েটা মাথা নিচু করে রাখলো। তারপর খাওয়া শেষ হতেই উঠে চলে গেল। মেয়েটা চলে যেতেই তুর্য আতিয়া বেগমকে প্রশ্ন করে, আমু এই মেয়েটা কে? তুর্যের প্রশ্ন শুনে আতিয়া বেগম তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। তুই চিনতে পারিসনি ওকে? না, ও তোর বউ মায়া। মায়ের মুখে এই কথা শুনে তুর্য ভয়ঙ্কর রকমের বিষম খেল। আরাফ খান তাড়াতাড়ি ছেলের দিকে পানির গ্লাস এগিয়ে দিল। আতিয়া বেগম এগিয়ে এসে ছেলের পিঠে হাত বুলিয়ে দিল। কিছুটা স্বাভাবিক হওয়ার পরে তুর্য আবার তার মাকে জিজ্ঞেস করল, এটা মায়া হলে কালকের যাকে দেখলাম ওইটা কে? তুর্য, আরে ওইটা তো তোর রহিমা খালার মেয়ে রাবেয়া। তোর রহিমা খালা 3 দিন যাবৎ অসুস্থতার কারণে আসতে পারছে না। মায়া এবার এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। এখন তো ওদের ভর্তি পরীক্ষা চলছে। কাল মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিতে গিয়েছিল। তন্নি তোকে আনতে গিয়েছিল। আমি এতগুলো কাজ একা হাতে কিভাবে করি, তাই ফোন করে রহিমা আপাকে বলেছিলাম ওকে পাঠিয়ে দিতে। আতিয়া বেগম তুর্য আর কোনো কথা না বলে চুপচাপ ঘরে চলে আসলো। এখন তার নিজের উপরে খুব রাগ হচ্ছে। কেন এতদিন একবারও তার বউটার কোনো ছবি দেখতে চায়নি সে। তুর্য বিড়বিড় করে বলতে থাকে, ঘরে আগুন সুন্দরী বউ রেখে এত বছর বিদেশে পড়েছিলাম। সে শালার জীবন, দেশে থাকলে এতদিনে 2-1 বাচ্চার বাপ হয়ে যেতাম। বিড়বিড় করতে করতেই তুর্য পা বাড়ায় মায়ার রুমের দিকে। তুর্যর রুমের পাশের রুমটাই মায়ার রুমের দরজায় 2 বার টোকা দেওয়ার পরই মায়া এসে দরজা খুলে দেয়। তুর্য মায়ের দিকে তাকাতেই থমকে যায়। মায়া চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ কান্না করেছে। মায়াও এই সময় তুর্যকে এখানে আশা করেনি। মায়া ভেবেছিল তার তন্নি আপু অথবা মামনি এসেছে। তুর্যকে এখানে দেখে মায়া একটু ভরকে যায়। মায়ের এখন কী করা উচিত তা বুঝতে না পেরে মায়া হুট করে দরজাটা বন্ধ করে ফেলে। মায়াকে দরজা খোলা দেখে তুর্য খানিকটা এগিয়ে এসে দাঁড়িয়েছিল। জাল ফলস্বরূপ মায়া যখন দরজাটা লাগিয়ে দিল তখন তুর্য কপালে দরজার বাড়ি লাগে। শক্ত কাঠের দরজার সাথে বাড়ি লাগাই ফলে তার কপালটা খানিকটা কেটে যায়, সাথে অনেকটা ফুলেও যায়। তুর্য ভাবতেও পারেনি মায়া এরকম কিছু করবে। সে তো এসেছিল মায়ের সাথে কিছু কথা বলতে, কিন্তু তার হলো কই। তার আগেই তো মায়া তুর্যকে আঘাত করে বসলো। অপরদিকে মায়া এই সময় হঠাৎ তুর্যকে তার রুমে আসতে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। মায়া ভেবেছিল তুর্য হয়তো এত বছরের সব রাগ মায়ের উপর ঝাড়তে এসেছে। মায়া ভাবছে তুর্য হয়তো ছোটবেলার মতো তাকে আবার আঘাত করবে, না হলে তাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলবে। মায়ের যে যাওয়ার কোনো জায়গা নেই। এ বাড়ি থেকে বেরিয়ে সে কোথায় যাবে, কার কাছে আশ্রয় নেবে? এসব ভাবতে ভাবতে মায়া আবার দরজাটা একটু ফাঁকা করলো তুর্য চলে গেছে কিনা তা দেখার জন্য। তুর্য তখনও দরজার বাইরে দাঁড়িয়েছিল।
মায়াকে ধীরে ধীরে দরজা খুলতে দেখে সে নিজের মধ্যে গম্ভীর্য ধরে রেখে বলে উঠল, এই মেয়ে, কি হয়েছে? কি সমস্যা তোমার? মায়া তুর্যর বিপরীতে কিছু বলতেই যাবে তখনই মায়ার চোখ গেল তুর্যর কপালের দিকে। প্রথম যখন তুর্য মায়ার রুমের সামনে এসেছিল তখন কপালে এই কাটা দাগটা ছিল না। মায়া বুঝতে পারে সে নিজের অজান্তেই কি করে বসে আছে। নিজের কর্মকাণ্ডের জন্য মায়া লজ্জিত হয়ে বলে, আই এম সরি, আমি দেখতে পাইনি, আমি ইচ্ছে করে আঘাত করিনি আপনাকে। তখনই সেখানে উপস্থিত হয় তন্নি। সে এসে মায়াকে বকা দিতে শুরু করে, কিরে মায়া, তোকে না আমি বলেছিলাম আজ আমরা শপিং করতে যাব? 3 দিন পর বিয়ে, আমার অর্ধেক কেনাকাটা এখনও বাদ রয়েছে, আর নিজের জন্য তো এখনও কিছুই কিনিস নাই। আমার একটা মাত্র ছোট বোন তুই, আমার বিয়েতে তোর এইভাবে থাকাটা মানায়। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। তন্নি, আচ্ছা ঠিক আছে আপু, তুমি নিচে যাও, আমি রেডি হয়ে আসছি। মায়া, চল আমি সাথে করে নিয়ে যাব তোদের। তুর্যর কথা শুনে তন্নি খুব খুশি হলেও খুশি হতে পারল না মায়া। কিছুক্ষণ পর তৈরি হয়ে নিচে নেমে এলো মায়া। পরনে তার নীল রঙের একটা সুন্দর 3 পিস, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তুর্য যেন চোখই ফেরাতে পারছে না মায়ার দিক থেকে। তখনই আতিয়া বেগম খেয়াল করলেন তুর্যর কপালে কাটা দাগটা। তিনি ছেলের কাছে এগিয়ে এসে উতলা হয়ে বললেন, কিরে বাবা, কি হয়েছে তোর কপালে? সকালেও তো ভালো ছিলি, এইটুকু সময়ের মধ্যে কার সাথে মারপিট করলি? কই, আমি তো তোকে বাইরে যেতেও দেখলাম না। আরে আম্মু, বাড়িতে গুন্ডা থাকতে মার খাওয়ার জন্য বাইরে যাওয়া কি দরকার? তুর্যর কথা শুনে মায়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। বাড়িতে আবার গুন্ডা কোথায় পেলি তুই? কি বলছিস এইসব? আমি তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। তোমাকে অত কিছু বুঝতে হবে না, তুমি তোমার রুমে গিয়ে একটু রেস্ট নাও। এর মধ্যে তন্নি এসে তুর্যর কপালে কাটা জায়গায় একটু মেডিসিন লাগিয়ে দিল। তারপর 3 জন মিলে চলে গেল গাড়ির কাছে। গিয়ে তুর্য গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। তন্নি ও মায়া উঠে বসলো পিছনের সিটগুলোতে। তখন তুর্য রাগী গলায় বলে উঠল, আমাকে দেখে কি তোদের ড্রাইভার মনে হয়? আমি গাড়ি ড্রাইভ করব আর তোরা পিছনে বসে থাকবি? চাকর পেয়েছিস আমাকে? আপু গিয়ে সামনে বসো। মায়া, আরে তুই কি পাগল হয়েছিস? তোর নীরব ভাইয়া একটু পরপর কল করছে, আমি কি আমার ভাইয়ের পাশে বসে ফোনে আমার হবু বরের সাথে প্রেম আলাপ করব নাকি? তার চেয়ে বরং যা বোন, তুই গিয়ে সামনে বসে পড়। তন্নি, ইম্পসিবল, আমি পারবো না তোমার ভাইয়ের পাশে বসতে। মায়া, তোমার ভাই করছিস কেন? আমার ভাই কি তোর কিছুই হয় না? তন্নির কথা শুনে মায়া চুপ করে রইল। কারণ বুঝতে শেখায় পরে আশেপাশের লোকেরা যখন তুর্যর দেশে না ফেরা নিয়ে মায়াকে কত কথা শুনিয়েছে, তখন সে কষ্টের রাতের পর রাত কান্না করতে করতে নির্ঘুম কাটিয়েছে মায়া। আর সেই রাতগুলোর সাক্ষী হয়ে মায়ার পাশে ছিল তন্নি। এখন বেশি কথা বাড়ালে হয়তো সে সব কিছুই তুর্যর সামনে বলে দিবে তন্নি মেয়েটা এমনই, ওর পেটে কোনো কথা থাকে না। মায়া চাইছে না তুর্যর প্রতি মায়ার দুর্বলতা সম্পর্কে তুর্য কিছু জানতে পারুক। তাই সে চুপচাপ গিয়ে বসে পড়ল তুর্যর পাশের সিটে। তারপর সবাই রওনা হলো শপিং মলের উদ্দেশ্যে। গাড়ি এসে থামলো বিশাল এক শপিং মলের সামনে। তুর্য মায়া এবং তন্নিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং এরিয়ায় নিয়ে গেল। তন্নি মায়াকে সাথে করে এগিয়ে গেল বড় একটি শাড়ির দোকানের দিকে। অল্প সময়ের মধ্যে তন্নির অনেকগুলো শাড়ি পছন্দ হয়ে গেল। তার মধ্যে 3টা শাড়ি আতিয়া বেগমের জন্য, 5টা শাড়ি নিজের জন্য, 2টা তার হবু শাশুড়ির জন্য এবং একটা শাড়ি মায়ার জন্য নিল। তন্নি মায়ার জন্য আরও কিছু শাড়ি পছন্দ করেছিল, কিন্তু মায়া সেগুলো নিতে দেয়নি, কারণ মায়া কখনো শাড়ি পরেনি। শাড়ির প্রতি মায়ার আগ্রহ খুব কম। তন্নি খুব বেশি জোর করছিল বলে মায়া গায়ে হলুদের দিন পরার জন্য একটা শাড়ি নিল। তখনই নীরব তন্নিকে ফোন দেওয়ায় তন্নি উঠে একটু দূরে চলে গেল। যাওয়ার সময় মায়াকে বলে গেল নিজের জন্য কিছু ড্রেস দেখতে। তবু চুপচাপ বসে থাকতে দেখা গেল মায়াকে।
মায়া বুঝে উঠতে পারছে না যে বিয়েতে সে কি পরবে। তখনই মায়া চোখ গেল আকাশি রঙের সুন্দর একটা শাড়ির দিকে। মায়া মন্ত্রমুগ্ধ হয়ে এগিয়ে গেল শাড়িটির দিকে। এতক্ষণে তুর্য চলে এসেছে ওদের কাছে। তুর্য মায়ার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। মায়া আলতো হাতে ছুঁয়ে দেখলো শাড়িটা। তখনই দোকানের একজন মহিলা কর্মচারী মায়াকে বলে, আপু আপনি একটু ওইদিকে শাড়িগুলো ট্রাই করুন, এই শাড়িটা আপনার জন্য না, ওই পাশে সব কটা শাড়ি 8 থেকে 10,000-এর মধ্যে আছে, আপনার হাতে এটা আমাদের টপ কালেকশনের মধ্যে একটা। 10% ডিসকাউন্টের পরেও এটার দাম 85,000 টাকা। মায়া অপমান বোধ করলো। কান্নায় মায়ার চোখ ঝাপসা হয়ে এলো। মায়া ওই মহিলাটিকে কিছু কড়া কথা বলতেই যাবে, তখনই তুর্য হুঙ্কার ছেড়ে বলে ওঠে, এইসবের ম্যানেজার কোথায়? তাড়াতাড়ি ম্যানেজারকে ডাকুন, আমি কথা বলতে চাই তার সাথে। হঠাৎ ভাইয়ের চিৎকার চেঁচামেচি শুনে তন্নিও দৌড়ে চলে এলো তাদের কাছে। তখনই পাশের অফিস রুম থেকে একটা লোক বেরিয়ে এলো তুর্যের কাছে। লোকটা এসে তাড়াহুড়ো করে বলতে শুরু করে, স্যার আমি এই শপের ম্যানেজার। কী সমস্যা হয়েছে স্যার? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখনই তুর্য বলে ওঠে, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এই শপের ওনার শফিকুল শেখ। ইয়েস স্যার, এখনই ওনাকে ফোন করুন। ফোন করে ওনাকে এখানে আসতে বলুন। সাথে এটাও বলুন আব্রাহাম খান তুর্য তার জন্য অপেক্ষা করছে। শফিকুল শেখকে আব্রাহাম খান তুর্য নাম বলায় 20 মিনিটের মধ্যে চলে এলেন এসে। এর মাঝে তন্নিও মায়া অনেকবার বোঝানোর চেষ্টা করছে তুর্যকে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শফিকুল শেখ তুর্যকে দেখে ভয় পাচ্ছিল। তুর্যর ক্ষমতা সম্পর্কে শফিকুল শেখ আগে থেকেই অবগত। শফিকুল শেখের আসার পরপরই তুর্য তাকে সঙ্গে করে অফিস রুমে চলে গেল। মায়া এবং তন্নিও অফিস রুমের ভিতরে ঢুকে পড়ল। তুর্য এবং শফিকুল শেখের কথাবার্তায় বোঝা গেল মায়ার অপমানের বদলা নিতে তুর্য দ্বিগুণ টাকা দিয়ে পুরো শপটা কিনে নিচ্ছে। শফিকুল শেখও দ্বিমত পোষণ করলো না, কারণ সে এই শপের পিছনে যত টাকা ইনভেস্ট করেছে তার দ্বিগুণ টাকা দিয়ে তুর্য এই শপটা কিনবে। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে উপস্থিত হলো উকিল। 1 ঘন্টার মধ্যে সমস্ত কাগজপত্র এনে রেজিস্ট্রেশন করে ফেলা হলো। মায়া এবং তন্নি পুরোটা সময় নীরব থাকলো, কারণ তারা জানে যে তুর্যর ইগোতে আঘাত লাগলে তুর্য তার শেষ দেখে ছাড়ে। অন্যদিকে মায়াকে অপমান করা সেই মহিলা কর্মচারী এসব দেখে রীতিমতো কাঁপতে শুরু করেছে। তখনই তুর্য মহিলাটির সামনে এসে দাঁড়িয়ে বলে, আপনি ঠিকই বলেছেন, আমার বউ এই সামান্য একটা শাড়িটা ডিজার্ভ করে না, সে তো পুরো শাড়ির দোকানটা ডিজার্ভ করে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। নো, আপনি ভুল করেননি, আপনি যেটা করেছেন সেটাকে বলা হয় অপরাধ। ভুলের ক্ষমা হয়, কিন্তু অপরাধের কোনো ক্ষমা হয় না। কাল থেকে যেন এখানে আপনার ছায়াও আমি না দেখতে পাই। মহিলাটি কথাগুলো বলে মায়ার পছন্দ করা শাড়িটি তুর্য একটি ব্যাগে ভরে নিল। তারপর মায়ের হাত ধরে রওনা হলো জুয়েলারি শপের দিকে। তাদের পিছু পিছু তন্নিও যেতে থাকে সেদিকে। মায়ের কানে এখনও বাজছে তুর্যর বলা আমার বউ কথাটি। জুয়েলারি শপে গিয়ে তন্নি নিজের মতো করে কিছু ডায়মন্ডের জুয়েলারি পছন্দ করে এবং মায়ের জন্য তুর্য নিজে 2টো ডায়মন্ডের নেকলেস পছন্দ করে কিনে নিয়ে জুয়েলারি ব্যাগটা মায়ের হাতে দিয়ে দেয়। তারপর আরও কিছু কেনাকাটা করে 3 জন মিলে একটা রেস্টুরেন্টে যায়। খাওয়া দাওয়া শেষে আবার বাড়ির পথে রওনা হয়। খানবাড়ির গেট পেরিয়ে এসে গাড়ি থামতেই মায়াকে রেখে তন্নি গাড়ি থেকে বেরিয়ে চলে যায় বাড়ির দিকে। এদিকে মায়া যখন গাড়ি থেকে নামতে যাবে ঠিক তখনই তুর্য গাড়ি ডোর লক করে ফেলল। তুর্য এরকম কাজ দেখে মায়া তুর্যর দিকে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? কই, আমার কোনো সমস্যা নেই তো। বিশ্বাস না হলে তুমি চেক করে দেখতে পারো। তুর্যর কথা শুনে মায়া লজ্জায় মরে যেতে ইচ্ছে করল, তবু নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন। মায়ের কথা শুনে তুর্য রেগে গেল এবং তৎক্ষণাৎ বলে উঠল, ভাইয়া করছিস কাকে?
তোর কোনো যোগ্যতা নেই আমার বোন হওয়ার। তুর্যর এমন কড়া কথা শুনে মায়া খুব কষ্ট পায়, কান্নায় তার চোখ ঝাপসা হয়ে আসছিল। কিন্তু তখনই তুর্য আবার বলতে শুরু করে, আমার বোন হওয়ার যোগ্যতা তোর না থাকলেও আমার বউ হওয়ার সম্পূর্ণ যোগ্যতা তোর আছে। তুই নিজের যোগ্যতাকে কাজে লাগাতে পারিস। সত্যি বলছি, আমি কিচ্ছু মনে করব না। বলেই তুর্য বাড়ির ভিতরে চলে গেল। কিন্তু মায়া একইভাবে বসে রইল গাড়িতে। মায়া যেন স্তব্ধ হয়ে গেল তুর্যর কথাগুলো শুনে। মায়া ভাবতেও পারেনি যে তুর্য তাকে এমন কথা বলবে। মায়া তো ভেবেছিল যে তুর্য দেশে ফিরে আগে তাকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু মায়া ভাবনাকে ভুল প্রমাণ করে তুর্য যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। কিন্তু মুহূর্তে পরেই গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করলো মায়া। বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল তুর্য ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তুর্যর চোখে চোখ পড়তেই মায়া চোখ নামিয়ে নিল। দ্বিতীয়বার আর তুর্যর দিকে তাকালো না পর্যন্ত। মায়া সোজা চলে গেল নিজের রুমের দিকে। নিজের রুমে গিয়ে হাতের শপিং ব্যাগগুলো বিছানার উপর রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মায়া এখন লম্বা একটা শাওয়ার নেওয়ার প্রয়োজন বোধ করছে। পুরো আধা ঘন্টা শাওয়ার নেওয়ার পরে বের হলো ওয়াশরুম থেকে। তারপর ভালো করে চুল মুছে বেলকুনিতে গিয়ে টাওয়াল মেলে দিয়ে আসলো। তারপর সোজা গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো চিরুনি করতে করতে ভাবলো, এটা কি তার সেই তুর্য ভাই, ছোটবেলায় যে কিনা বিনা কারণে মায়ার ওপর চেঁচামেচি করত, ছোট ছোট বিষয় নিয়ে তাকে আঘাত করে বসতো, যে কিনা মায়াকে বিয়ে করতে জোর করায় প্রথম 2 বছর বাবা মার সাথে যোগাযোগ পর্যন্ত করেনি। পুরো 8টা বছর পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সব ফেলে লন্ডনে পড়েছিল। এত ভাবনার পরেও মায়া কোনোভাবেই তুর্যকে বিশ্বাস করে উঠতে পারছে না। 8 বছর পরে দেশে ফিরে তুর্যর এই পরিবর্তন মায়ের কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছে। মায়ের মন বলছে তুর্যর প্রতিশোধ নেওয়ার জন্য মায়ের সাথে প্রেমের অভিনয় করে তারপর তাকে ছুঁড়ে ফেলে দেবে। রাতে খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল। তুর্যর সামনে চেয়ারটাতে বসে খাবার খাচ্ছে মায়া। তুর্য 2বার নিজের পা দিয়ে মায়ের পায়ে খোঁচা মারল। তা দেখে মায়া নিজের পা দুটো গুটিয়ে নিল। আতিয়া বেগম বিকেলে তন্নির মুখ থেকে শাড়ির দোকানের সব ঘটনা শুনেছে। তাই আতিয়া বেগম ছেলেকে বলে উঠলেন, তুর্য, শুনলাম তুমি নাকি আজকে একটা শাড়ির দোকানে কিনে নিয়েছো। আতিয়া বেগম, জি আম্মু। তুর্য, কেন? আতিয়া বেগম তুর্য তন্নির দিকে তাকিয়ে বলল, দোকান কিনেছি এটা বলেছিস, কেন কিনেছি সেটা বলিস নাই? বলেছিলাম তো, আম্মু হয়তো ভুলে গেছে। প্রশ্নটা আমি তোমাকে করেছি তুর্য। তুর্য চোখ দিয়ে মায়ার দিকে ইশারা করে বলল, ওই দোকানে একজন মহিলা কর্মচারী ওকে অপমান করেছিল তাই। তুর্য, তাই বলে পুরো দোকানটা কিনে নিতে হবে? আতিয়া বেগম, তাহলে কি করতাম বলো আম্মু? মহিলাটি আমার ইগো হার্ট করেছে, আর তুমি তো জানোই আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো আমার ইগো। তুর্য, মহিলাটা তোমাকে তো কিছু বলেনি, তাহলে তোমার ইগো হার্ট হলো কেন? আতিয়া বেগম, আম্মু তুমি কি বলতে চাইছো মায়াকে কেউ অপমান করলে সেটা কি আমার অপমান না? তুর্য, মায়াকে কেউ অপমান করলে সেটা কেন তোমার গায়ে লাগবে? মায়া তোমার কে হয়? আতিয়া বেগম, তুমি জানো না মায়া আমার কে? তুর্য, না। তুমি বলো আতিয়া বেগম, মায়া আমার মামাতো বউ। তুর্য, ছেলের মুখে এমন কথা শুনে আতিয়া বেগমের কপাল কুঁচকে বললেন, এ আবার কেমন কথা? মায়া ও তন্নি হাঁ করে তাকিয়ে আছে তুর্যের মুখের দিকে। আরাফ খান তুর্যের মুখে এ ধরনের কথা শুনে বলে উঠলেন, নাইস জক, দ্যাটস নট এ জক। তাহলে এটা কি? এটা আমার আর মায়ার সম্পর্কের নাম। আম্মুর মতো আমিও এটাই ভাবছিলাম, মায়া আর আমার সম্পর্কটা আসলে কি? কেন কি কেউ কিছু বললে আমার এত গায়ে লাগে? তখনই আমার মাথায় এলো এটা। তুর্যর এরকম অদ্ভুত কথা শুনে মায়া রেগে উঠে গেল খাবার টেবিল থেকে।
মায়ের নিজের রুমে চলে যাওয়ার পরে আতিয়া বেগম তুর্যকে বলল, কাল দেশে আসতে আসতে আজই তোর মায়ের ওপর এত দরদ উঠছে কেন? তুই মায়াকে আজ সকালে দেখেছিস মাত্র, একটা দিনও এখনও পার হয়নি। তুই কি কোনোভাবে মায়ের থেকে অথবা আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছিস? দেখ, মায়ের আপন বলতে আমরা ছাড়া কেউ নেই। আমি আর তোর বাবা, আমরা এই দুটো মানুষ মায়া আর তন্নিকে কখনো আলাদা চোখে দেখিনি। বাবারে, আমাদের ভুলের শাস্তি তুই মায়াকে দিস না। মা, তোমরা কি আমাকে অমানুষ ভাবো? না রে বাবা, তা কেন হবে? কিন্তু বাবা, মা মরা মেয়েটাকে নিয়ে আমার খুব ভয় হয়। আচ্ছা মা, এটা জানতে চাচ্ছ তো আমি মায়াকে নিয়ে এত অল্প সময়ের মধ্যে এতখানি প্রসেসিভ কিভাবে হয়ে গেলাম? তাহলে শোনো, কাল রাতে আমি কফির জন্য নিচে নেমেছিলাম, তখনই আমি মায়াকে দেখেছি। তখন আমি জানতাম না যে ওটাই মায়া, কিন্তু প্রথম দেখাতেই আমি মায়ার প্রেমে পড়ে গিয়েছিলাম। কফি নিয়ে রুমে যাওয়ার পরপরই তন্নি গিয়েছিল আমার রুমে। তন্নি মূলত আমার রুমে গিয়েছিল গত 8 বছরের আমার জন্য আত্মীয় স্বজনদের কাছ থেকে মায়াকে কিভাবে কটু কথা শুনতে হয়েছে। আর ফুপুরা যখন এ বাড়িতে এসেছে তখন মায়াকে একলা পেলেই মায়ার উপর কেমন অত্যাচার করেছে, এইসব কিছু জানিয়ে মায়ার সঙ্গে সংসার করার জন্য আমাকে অনুরোধ করতে আমি ওকে বলেছিলাম। দেখে মায়ার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তখনও রহিমা খালার মেয়েকেই মায়া মনে করেছিলাম। আমার একটা মেয়েকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। তখন তন্নি আমাকে সেই মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করলে আমি ওকে বলে দিই যে পাশের রুমে থাকা মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তারপর আমি ওকে জিজ্ঞেস করি আমার পাশের রুমে যে মেয়েটা থাকছে সে কে, কিন্তু ও আমাকে কিছুই না বলে রুম থেকে বেরিয়ে আসে। তারপর সকালে নাস্তার টেবিলে যখন আমি জানতে পারি অন্য কারো নয়, আমি প্রথম দেখার আমার বইয়ের প্রেমেই হাবুডুবু খাচ্ছি, তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছি আজ থেকে মায়াকে আমি এক চুল পরিমাণ কষ্ট পেতে দেব না। আমি নিজের সমস্তটা দিয়ে আগলে রাখবো ওকে। তুর্যর কথা শুনে আতিয়া বেগমের বুক থেকে যেন বড় একটা পাথর সরে গেল। তখনই আরাফ খান বলে ওঠে, সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেল তাহলে তন্নির বিয়ের দিনই মায়া আর তুর্যের সামাজিকভাবে একটা বিয়ের অনুষ্ঠান করা যাক। আচ্ছা বাবা, আল্লাহ তো তোমাকে অর্থ সম্পদের কোনো কমতি দেয়নি, তাহলে তুমি এত কিপটা কেন? এখানে তুই কিপটা মোর কি দেখলি? এই যে তুমি এক খরচে ছেলে মেয়ে দুজনের বিয়ে ছাড়তে চাচ্ছ, এটা কি কিপটমো না? তাহলে তুই কি চাস? বাবা, আমি একটু সময় চাই। আমি শুধু মায়াকে বোঝানোর কয়টা দিন সময় নেব। ও তোমাদেরকে অনেক ভালোবাসে, তাই তোমরা যদি ওকে বলো আমার সাথে সংসার করতে, তাহলে ও চুপচাপ আমার সাথে সংসার করার চেষ্টা করবে আর আমার সাথে সবটা মানিয়ে নিতে চাইবে। কিন্তু আমিও চাই মন থেকে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করুক। ওকে, তুমি যেটা ভালো মনে করবে সেটাই হবে। ওকে, গুড নাইট এভরিবডি। তারপর সবাই যে যার রুমের দিকে চলে গেল, কিন্তু তুর্যকে ঘুর ঘুর করতে দেখা গেল মায়ার রুমের সামনে দিয়ে। ঘণ্টাখানেক পরে মায়া দরজা খুলে নিচে গেল পানি আনতে। সেই ফাঁকে তুর্য এসে ঢুকে পড়ল মায়ার রুমে। মায়ার রুমে এসে দরজা বন্ধ করে গায়ে জড়ানো ওড়নাটা পাশের একটা চেয়ারের ওপরে রাখলো। তারপর বিছানার দিকে ঘুরতেই দেখতে পেল তুর্য তার বিছানায় শুয়ে আছে। মায়া তুর্যকে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? তোমার সাথে একটু দরকার ছিল তাই এলাম। কি দরকার? ভাবছিলাম তোমার সাথে কাল যেটা হয়নি আজ সেটা করব। সিসি, এসব কি বলছেন আপনি? মামনি, বাবা। তুর্য কথা শুনে মায়া চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করেছিল, কিন্তু তখনই তুর্য মায়ার মুখ চেপে ধরে নিজের বুকের সাথে জড়িয়ে নেয় আর বলতে থাকে, এরকম সি মার্কা চিন্তাভাবনা নিয়ে রাতে ঘুমাও কিভাবে? আমি ওটার কথা বলিনি। আমি তোমাকে বলতে চেয়েছি কাল আমাদের গল্প করা হয়নি, তাই আজ সারা রাত আমরা দুজন গল্প করব। আপনার সাথে করার মতো আমার কোনো গল্পই নেই। বের হন আপনি এই রুম থেকে। এতটা কাছাকাছি থাকার ফলে মায়ার মনে অস্থিরতার সৃষ্টি হয়। মায়ার ঠোঁট দুটো তরতর করে কাঁপছে। তখনই হঠাৎ তুর্য মায়ার ঠোঁট জোড়া। গল্প অপ্রিয় সেই তুমি প্রিয়া।